ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংগ্রাম নিবেদন করছে RICL TMX। প্রতি শনিবার রাত 10টা আমরা হাজির হই সংলাপে। আর আজ আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। অর্থনীতির সংলাপে আজকের বিষয় অর্থ বাণিজ্যের সংকট কতটা গভীরে। আর এই বিষয়ে আলোচনায় আজ আমাদের সাথে ইনস্টিটিউটে আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের PRI এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এস মনসুর। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে আরও আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ। স্বাগত আপনাকেও। দর্শক, আমাদের সঙ্গে ইস্যুতে আরও আছেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের BTME এর সভাপতি মোহাম্মদ আলী খোকন। স্বাগত আপনাকেও। দর্শক, তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনা অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ডিবিসি নিউজকে। স্বাগত আরেকবার RICL TMX নিবেদিত অর্থনৈতিক সংলাপে। আজকের বিষয় অর্থ বাণিজ্যের সংকট কতটা গভীরে। আমি মোহাম্মদ আলী খোকন আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ রাজনৈতিক সংকট আজকের সব অবস্থাতে আমরা জানি। আমরা যেরকম শিরোনামটি পড়লাম, আবার একটি আলোচনার আহ্বানও প্রধানমন্ত্রী রেখেছি, কিন্তু একটা অস্থিরতা গত 1 মাসেরও বেশি সময় চলছে। তাতে অর্থ বাণিজ্যের বড় একটা ক্ষতি হচ্ছে বলে আমরা মনে করি। এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের গার্মেন্টস থেকে শুরু করে সব জায়গায়, এবং তার সঙ্গে যুক্ত আপনারা বিশেষ করে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন একদম আনুষ্ঠানিকভাবে এই ক্ষতির ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জানিয়েছেন, অর্থমন্ত্রীকে জানিয়েছেন, এবং আপনারা এইটা রেমেডি হিসাবে যে ক্ষতি হয়েছে সেখানে আপনারা ব্যাংকের সুদের ঋণের মুকুবের কথাও বলেছেন, প্রণোদনাটাও চেয়েছেন। সব কিছুতেই ব্যাংকের সুদ ঋণ মানে মৌকুব কেন লাগবে, আর সংকটটাই বা কতটুকু? ধন্যবাদ আপনাকে। আসলে আজকের এই রাজনৈতিক সংকটে আমরা আমার এই ব্যবসার 37 বছর জীবনে আমি আসলে এই নিয়ে 4বার এই সংকটগুলি আমরা দেখেছি। একটা ছিল এরশাদ বিরোধী আন্দোলন যখন 1990 সালের, দ্বিতীয়ত ছিল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাতার আন্দোলন 1996 একটা আন্দোলন। তারপরে ছিল গত বছরের 2006 সালে 28শে অক্টোবরের একটা বিশাল ক্রাইসিস দেশের, সেটাও তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ পদ্ধতিকে নিয়ে একটা আন্দোলন। আর এই বছরের আমরা যে শিক্ষা আন্দোলন যেটা দেখলাম সেটা আমি জানি না 111টা কিভাবে দেখেছিলেন 2007-এর সময়। হ্যাঁ, 2006 ওই আন্দোলনটি 28কে শুরু করে ওই 111 পর্যন্ত ওই আন্দোলনটার কথাই বলছি আর কি। 28শে অক্টোবর থেকে শুরু করে পরবর্তী সংঘাতগুলি এটা। আর এখনকার আজকে যে শিক্ষা আন্দোলন, আমি কোনোটাকেই বলবো না কোনো আন্দোলন কি খাটোভাবে, রাজনীতিক কোনো সমস্যা কি খাটোভাবে দেখার কোনো অবকাশ নেই। আচ্ছা, অতীতে যারাই এই রাজনৈতিক সমস্যাগুলিকে ছোটো খাটোভাবে দেখেছি তারাই কিন্তু সংকটকে থেকে উত্তরণ করতে অনেক সমস্যায় বেগ পেতে হয়েছে। এবং আসলে দেখেন, দিনের শেষে লাভ ক্ষতির হিসাবটা ব্যবসায়ীর কাঁধে আসে। আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আন্দোলনে 149 দিন কিন্তু ধর্মঘট হয়েছিল, তার ক্ষতির ভাগটা কিন্তু আমাদের। যারা পরবর্তী সময় ক্ষমতায় আসছিল তারা কিন্তু আমাদেরকে বলে নাই যে আমি 149 দিনের জন্য যে ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের সেটা আমরা কিন্তু অ্যাডজাস্ট করিনি। আমরা বলবো এখনও সেই অবস্থা। আমি কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আমাদের অর্থমন্ত্রীকে চিঠি দিই। কেন দিয়েছি? এই সেপ্টেম্বর থেকে আপনি জানেন যে আমরা গভর্নর সাহেব বলতেছে আমরা 4th বেসেলে উঠে যাব। তার অর্থ হলো সেপ্টেম্বর থেকে আপনি যদি 3টি কিস্তি পরিশোধ করতে যদি বাকি থাকে, আগে 6টা ছিল সেটা 3টায় নেমে আসবে। ওই 3টা কিস্তি যদি কোনোভাবে যদি একটা কিস্তি একটা যদি 4টা হয়ে যায়, আপনি কিন্তু খেলাফি হয়ে যাবে। তাহলে বাংলাদেশে কিন্তু ঋণের খেলাফির পরিমাণ মারাত্মক বাড়বে। আমি গভর্নর মহোদয়কে বলছি, যেটা মনসুর ভাই ভালোভাবে জানেন, যে বাংলাদেশ 4th ভেসেলে উঠতে যাচ্ছে। আমরা বলছি 4th ভেসেলে উঠার আগে চিন্তা ভাবনা করে উঠতে হবে আপনাকে। যদি ভেসেলে উঠার পর আমাকে নামতে হয়, তাহলে সেই ভেসেলে উঠার আগে চিন্তা ভাবনা করে ওঠা উচিত। আমরা চিঠিতে শঙ্কার জন্য দিয়েছি। আপনি দেখেন যে বিগত 1 মাস আন্দোলনটা হচ্ছে, তার ভয়াবহ রূপ ধারণ করে গত 15-16 তারিখ থেকে শুরু করে আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়তে বাড়তে আজকের এই অবস্থা। আমরা ইন্ডাস্ট্রিগুলো খুলে দিয়েছি, কিন্তু ইন্ডাস্ট্রিগুলো মাল উৎপাদনের স্থানীয় আমাদের যে শিল্পগুলি, আমাদের স্থানীয় শিল্পের টোটাল যে অবস্থা, তাতে হলো আমাদের স্থানীয় শিল্পটা $14 বিলিয়ন। এই $14 বিলিয়ন যে অর্থনীতি ইকোনমি আজকে 1 মাস যাবৎ আপনার কারফিউ শিথিল হয়েছে। কারফিউর মধ্যে শিথিল হলে কী হয়? গ্রোসারি বিক্রি কেনা বেচা হয়, কিন্তু কাপড় কিনতে যিনি মোকামে আসবে, নরসিংদী আসবে, যিনি মাধবদী আসবেন, যিনি বাবুরহাট আসবেন, যিনি ইসলামপুর আসবে, তার তো এখন ইমার্জেন্সিতে কাপড় কিনতে আনার কথা না। আর গ্রামে তো বেচাকেনি নেই, স্থবিরে আছে। সুতরাং এই যে $14 বিলিয়ন অর্থনীতি পার ডে আপনি যদি 360 দিন দিয়ে ভাগ দেন, কত পার ডে কত পারে? 3000 কোটি টাকার মতো পড়ে। 3 থেকে 4000 কোটি টাকা পার ডে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় শিল্পগুলো আমাদের। কিন্তু তাদের কোনো বেচাকেনি নেই, তারা মাল বানাইতে এখন আর বানানো অনেকে বন্ধ করে দিচ্ছে। তার মধ্যে এলো মরার পর খারাগা গ্যাসের ক্রাইসিস, এবং গ্যাসের গত রেমেলা কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় হয়ে গেল, তারপর থেকে
একটা FSRES আসছে, সেটা একবার তলা নষ্ট হয়েছে, আবার গেছে সিঙ্গাপুর, আবার আসার পরে সে আবার প্রবলেম হয়েছে, আবার কিছুদিন আগে জেডিতে ভিড়ার পর সেটা আবার সমস্যা, আবার 10 দিনে চলে গেছে। তাহলে আপনার এই সমস্যাগুলি কি ব্যাংক শুনবে? আমার ব্যাংক আমাকে রেট অফ ইন্টারেস্ট কমাবে, আমাকে বিদ্যুৎ বিল মকুব দিবে, আমাকে গ্যাস বিল মকুব দিবে? আপনার হয়তো অনেকেই ভাবে যে 10 দিন 12 দিনের একটা গন্ডগোল আপনি সামাল দিতে পারেন, আসলে কিন্তু 10 দিনের গন্ডগোলটা কিন্তু এফেক্টটা কিন্তু অনেক বড় হচ্ছে আপনি। এবং আমার মনে হয় এই সেটা আসলে সাধারণ মানুষের প্রশ্ন, মাত্র 10 দিন বন্ধ থাকলে আপনারা ব্যবসায়ীরা মুনাফা করেন, সেখান থেকে আমি একটা চমৎকার কথা একজনকে বলছিলাম যে রোলেক্স ঘড়ির বয়স হইলো আজকে 350 বছর পুরনো কোম্পানি, যিনি একটা ঘড়ি বিক্রি করলে 7,500% প্রফিট করে। একটা রোলেক্স ঘড়ির দাম হইলো, যার মিনিমাম দাম তার $20,000। সে রোলেক্স ঘড়ি কেন একটা কোভিডের 6 মাস ধাক্কা সামলাতে পারলো না? ভিক্টোরিয়া সিক্রেটের মতো বড় কোম্পানির বড় ধাক্কা সামলাতে পারলো না। পৃথিবীর এরকম বড় বড়, আমি কোম্পানির নাম আমার মনে নেই, আমি নাম একদম আমাকে ডাকেন, আমি প্রত্যেকটা কোম্পানির তাদের টার্নওভার কত বছরের পুরনো কোম্পানি, কত এমপ্লয়মেন্ট ছিল, আমি বিস্তারিত ব্যাখ্যা আকারে বলবো। আসলে কি আপনি জানেন, একটা ছোট্ট উদাহরণ বলি, আমরা গ্রামে যখন আপনার ছোট্ট একটা পুকুর কাটেন, উনি অর্থনীতির ছাত্র, অর্থনীতির ভাষায় উনি বলবেন, আমি আমার ব্যবসার অভিজ্ঞতা থেকে বলছি, আপনি যখন একটা পুকুর থেকে মাটি কাটবেন, আপনি মাটি কেটে 1 লক্ষ মাটি কেটে উঠে একটা পুকুর কেটে পরের 2 বছর পুকুরটা ভরতে চান, সেটা মাটি ভরতে কিন্তু 3 লক্ষ মাটি লাগবে। কেন লাগবে জানেন? ওটা চতুর্দিকে ভাঙতে ভাঙতে পুকুরটা কি বড় হয়, তার গভীরতা বাড়ে, অনেক সমস্যা হয়। আমাদের অর্থনীতি এমন অবস্থা, যদি কোনো কারণে একটা ছোট্ট কোনো যদি একটা হোল হয়, হোল বন্ধ করতে কিন্তু আমাদের 2 থেকে 3 মাস সময় লেগে যায়। আজকে যারা পোশাক শিল্পের কথা বলছে, পোশাক শিল্পে 12 মাস 12টা শিপমেন্ট হয়, প্রতি মাসে একটা শিপমেন্ট থাকে, কারোর 2টা থেকে, কারোর 4টা থেকে, কারোর মিনিমাম যদি একটা ধরেন, আপনি যদি 10টা শিপমেন্ট যদি অন টাইম করেন, 2টা শিপমেন্ট কোনো কারণে ডিসকাউন্টিং হয়, 2টা শিপমেন্ট কোনো কারণে এয়ার হয়, তাহলে আমাদের কিন্তু সারা বছরের প্রফিট শেষ, আপনি মার্জিন শেষ, আপনি যে ভ্যালুয়েশন সেটাও থাকে না। কেন থাকে না? কারণ আমরা অনেক নেক টু নেক প্রাইসে কাজ করি, 10 সেন্ট 5 সেন্ট 20 সেন্ট ডিফারেন্সে কাজ করি। তো আমার 10 সেন্টে যদি কাজ হয়, আমার 2টা কনসাইনমেন্টে যদি কোনো কারণে যদি 2টা কনসাইনমেন্টে যদি আমার যদি 5 লাখ আমার প্রোডাকশন 5 লাখ পিস, আমি যদি 5 লাখ 10 লাখ পিসে যদি কোনো রকম যদি কোনো এয়ারশিপ হয়ে থাকে, কোনো কারণে যদি বাতিল হয়ে থাকে, কোনো স্টক লোড হয়ে থাকে, তাহলে তো আমি তো সারা বছরের প্রফিট তো এখানে আমার শেষ। মানে সেই জন্য ব্যাংকের সুদ মুখ আমরা বলছি যে এই সমস্যা সংকটের জন্য। কারণ আপনারা জানেন আজকের যে এই ঘটনা, এটা কিন্তু অনেক কিছুর ক্ষোভ, আমি বলবো এই ব্যবসায়ীদেরও অনেক ক্ষোভ আছে। কারণ ছোট ছোট যারা ব্যবসা করে তাদেরকে যেইভাবে এনভিআর এর লোকরা অত্যাচার করছে এই বছর, যে তার বাসায় গিয়ে হামলা, তার কম্পিউটার নিয়ে যাওয়া, তাকে গিয়া অতিরিক্ত টাকা খাওয়া, টাকাকে 3 ভাগে ভাগ করা, যে তোমার এখানে তার ট্যাক্স আসছে 1 লাখ টাকা, তার 3 লাখ টাকা দাবি করছে, 10 লক্ষ টাকা বসায় দিচ্ছে তারপর ডিমান্ড চার্জ 10 টাকার। তাকে আবার বুঝেছি, তোমাকে আমি 10 টাকার ডিমান্ড চার্জ করলে তোমাকে 25% 2.5 লাখ টাকা, তুমি কি আমাকে 1 লাখ দিবা, না তুমি 2.5 লাখ জমা দিয়ে? আমরা এটা আরেকটু বিস্তারিত শুনবো, তার আগে আমি একটু টিরাসেলের কাছে, এই সমস্ত ব্যবসায়ী তো খুব আমি টিরাসেলের কাছে যেতে চাই। এইবার বড় যেটা ছিল যে একদম ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া, এবং সেটা জাতীয় আন্তর্জাতিক সব জায়গায় এফেক্টেড হয়েছে, এবং আপনারাও নানাভাবে বেসিস থেকে বলা হয়েছে, সফটওয়্যার যারা করেন তারা বলছেন, ফ্রিল্যান্সিংরা বলছেন, ই কমার্সের লোকজন বলছে, সবাই বলছে এটা একটা বড় ক্ষতি হয়ে গেল, এবং ডিজিটাল বাংলাদেশ করে যে স্মার্ট বাংলাদেশে যাওয়ার কথা সেটারও বড় ক্ষতি হলো, একটা ইমেজ এবং আর্থিকভাবে। আপনারা যদি বলেন যে এটা কি এত ক্ষতি হলো যে আগামী কোনো মানে 1-2 বছর এটা পোষানো যাবে না, মানে এটা হাহাকারটা কেন? আসলে বিষয়টা এরকম যে মানে খোকন ভাইয়ের কথার সূত্র ধরে যদি বলি যে একটা ইন্ডাস্ট্রি তৈরি হতে আসলে অনেক বছর লাগে। 10-12 বছরে আমরা যে জায়গায় আসছি, আমরা 13 দিন ইন্টারনেটে ছিলাম না, 13 দিনে আমরা 13 বছর পিছিয়ে গেছি। বিকজ আপনি তো একটা জার্নি শুরু করেছেন, ধাপ করে পড়ে গেলে আবার সেখান থেকে কিন্তু উঠতে আপনাকে আবার রিস্টার্ট করতে হয়। যেটা হয় কি, যে ইন্টারনেটের কারণে কিন্তু আমরা না, সকল ব্যবসায়ী স্ট্রাগল করেছে, আপনি মিডিয়া স্ট্রাগল করেছেন। আমাদের একটা তফাৎ আছে, আমাদের তফাৎটা হচ্ছে ইটস লাইক আওয়ার লাইফ লাইন। মানে এটা ছাড়া আমরা আসলে নড়াচড়াই করতে পারি না। আমাদের 2টা সেক্টরের কথা বলি, একটা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্ট করি, আরেকটা হচ্ছে আমরা লোকাল মার্কেটে কাজ করি। ইন্টারন্যাশনাল মার্কেটের এক্সপোর্টের যে বিষয়টা, এটা হচ্ছে এই যে আজকে আমি আর আপনি কথা বলছি, লাইভ স্ট্রিমিং হচ্ছে, এক্স্যাক্টলি আমরা লাইভ স্ট্রিমিংই করি। আচ্ছা, আমরা আসলে ডেইলি আওয়ারলি বিল করি। সো 1 সেকেন্ড ডাউন হওয়া মানেই কিন্তু আমার আসলে ক্ষতি শুরু, ডলারের ক্ষতি শুরু। সো সেই হিসেবে আসলে এটা একটা ক্ষতি হয়েছে, 13 দিনের ক্ষতি। কিন্তু আমার লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেট মিলে এখান থেকে যদি রিকভার করতে যাই, এই ক্ষতি আসলে আগামী 1, 2, 5 বছর সামাল দিতে হবে। কেন? একটা নতুন ক্লায়েন্টকে কনভিন্স করতে আমার কখনো 6 মাস, 12 মাস, 24 মাস। 13 দিনে সকল ক্লায়েন্ট চলে গেল? নো,
25-30% যায় বলে আমরা আচ্ছা। একটা সাসপেক্ট করছি। আচ্ছা। কেননা যাদেরকে আমরা সার্ভ করি তাদের কিন্তু অল্টারনেট ডেস্টিনেশন আছে। যেই সার্ভিসটা আমার কাছ থেকে নেয় সেই সার্ভিসটাও দুই জায়গার থেকে নেয়, আমার থেকেও নেয়, আরেকটা দেশ থেকেও নেয়। ও ওদিকে তখন সার্ভিসটা বাড়ায়। আবার আমার যে কম্পিটিশন আছে সে কিন্তু আমার ইমেজটা নিয়ে কথা বলছে। ওই যে একটা ফাইবার কাটের জন্য পুরো দেশ ডাউন। স্বাগত আরেকবার RICL TMX নিবেদিত আজকের এই অর্থনৈতিক সংলাপে। আমরা অর্থ বাণিজ্যের সংকট কতটা গভীর তা নিয়ে কথা বলছি। আমি আহমেদ আপনার কাছে আবার আসবো, কিন্তু তার আগে আমি একটু আহসান এস মনসুরের কাছে শুনে আসতে চাই যে আসলে যে গভীর সংকটের সৃষ্টি হয়েছে অর্থনীতির ক্ষেত্রে, তার কোনো উত্তরণের উপায় আপনাদের কাছে আছে কিনা এখন? কারণ একটা তো গভীর ক্ষত হয়েছে। দেখুন, সংকটটা তো রাজনৈতিক, কাজেই এটার ইম্প্যাক্টটা অর্থনৈতিক, ইম্প্যাক্টটা সোশ্যাল, ইম্প্যাক্টটা সব জায়গাতেই হচ্ছে। কিন্তু এটা সলিউশনটা হতে হবে রাজনৈতিকভাবেই, এটা সলিউশন অর্থনৈতিকভাবে হবে না। এবং যতদিন পর্যন্ত রাজনৈতিক অচল অবস্থা থাকবে ততদিন পর্যন্ত অর্থনীতি কোনো মতেই নিজ পায়ে দাঁড়াতে পারবে না। এটা হচ্ছে বাস্তবতা। এখন জিনিসটা কি হয়েছে, আমাদের যে অবস্থায় আমরা এখন আছি, আমি যদি পেছন দিকে তাকাই, আমরা তো অনেকগুলো আন্দোলন দেখেছি। 69-এর আন্দোলন যখন তুঙ্গে, তখন বঙ্গবন্ধুকে আগরতলা মামলার থেকে কেস থেকে বলা হলো প্যারোলে যে গোল টেবিলের বৈঠকে বসতে। উনি বললেন যে আমি প্যারোল নিয়েছি, গোল টেবিলে যাব না। পরবর্তী দিন কি হলো, আইয়ুব খানের পতন হলো। নেক্সট ডে আর্মি টুক ইট ওভার। পরবর্তীতে আমরা কি দেখলাম, 71-এ গণজোয়ার। প্রত্যেক দিন আমরা দেখতাম বঙ্গবন্ধুর বাসার সামনে 32 নম্বর রোড দিয়ে হাজার হাজার না লক্ষ লক্ষ লোক মিছিল করে যাচ্ছে। এবং এভরিথিং ওয়াজ, প্রশাসন থেকে শুরু করে সব কিছুই তার নির্দেশে, মানে আওয়ামী লীগ বা অন্যান্যদের হাতে কন্ট্রোলে চলে আসলো পলিটিক্যাল সিচুয়েশন। এবং বস্তুত পক্ষে পাকিস্তান সরকার 25শে মার্চ পর্যন্ত ছিল না। 25শে মার্চের পরে ক্র্যাকডাউন করার পরে আবার তাদেরকে প্রতিষ্ঠিত করে। তারপরে আমরা দেখলাম এরশাদের পতন। সেটা তো এইটার তুলনায় অনেক আপেক্ষিকভাবে অনেক ছোট বলবো। আপেক্ষিকভাবে সেটা মানুষ সেভাবে মরে নাই, এটার গুরুত্ব কিন্তু আরও অনেক বেশি। তো আমি যেটা মনে করি যে আমাদেরকে এই ঐতিহাসিক পার্সপেক্টিভটা ভুলে গেলে চলবে না। এত মৃত্যু, এত ডিভিশন ইন দ্য কান্ট্রি, এইটা নিয়ে যদি একটা রিফর্মুলেশন অফ পাওয়ার অ্যান্ড রিব্যালেন্সিং অফ দ্য স্ট্রাকচার অফ গভর্নমেন্ট না হয়, এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। আর যদি হইতেই হয় তাহলে হতে পারে, দুই পথে যেতে পারে। এটা একটা হতে পারে যে একেবারে ক্র্যাকডাউন করে রক্তগঙ্গা বহিয়ে এটাকে উত্তর কোরিয়া বানিয়ে ফেলতে পারে, সেটা হতে পারে এক ধরনের সলিউশন। সেটা তো আমরা কেউ চাই না, আশা করি। আর আরেকটা হতে পারে যে একটা পলিটিক্যাল কম্প্রোমাইজের মাধ্যমে জিনিসটাকে একটা ভিন্ন স্তরে নিয়ে যাওয়া। আমাদের যে রিফর্মগুলো আছে শুধু অর্থনৈতিক নয়, এর মধ্যে পলিটিক্যাল রিফর্মের ব্যাপার আছে। আমাদের 3% ভোটের এদিক সেদিক হয়, দেখা যায় যে সিট 2/3 বা 3/4 ওই 3%-এর জন্য পেয়ে যাচ্ছে। দিস ইজ নট ডেমোক্রেসি, দিস ডাজন্ট রিফ্লেক্ট দ্য উইল অফ দ্য পিপল। এই জায়গাগুলোকে রিব্যালেন্স করতে হবে। ক্ষমতা এইভাবে 3%-এর বদৌলতে 30 বছর আমি শাসন করে যাব, সেটা তো হয় না। রাজনৈতিক একটা সলিউশন, রাজনৈতিক সলিউশন দরকার আছে। সেটা যদি না করতে পারি আমরা, এটা হবে আমাদের সবার জন্য ব্যর্থতা। তাহলে রাজনীতিটাই আগে থাকতে হবে। অ্যাবসলিউটলি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এখানে একটা কম্প্রোমাইজ হতেই হবে। এবং সেখানে জনগণের কথাটাই শুদ্ধ হবে, অন্য কোনো কথা ম্যাটার করে না। তবু আমরা একটু টেকনিক্যাল জিনিসটা আমি আবারও আহমেদ রাসেলের কাছে যেতে চাই, যে তাহলে যেটি আহসান মন্ত্রী বলেন যে সেখানের পলিটিক্যাল জিনিসটা যদি ঠিক না, তাহলে তো আমরা ধুকতেই থাকবো। সেখানে কোনো সুরাহার ব্যাপার আছে কিনা টেকনোলজিক্যালি, আমাদের এখন করণীয়টা? দেখেন, আমাদের আরেকটা মানে কানেকশন আছে এই পুরো ঘটনাটার সাথে। এই আন্দোলনটা করছে কারা? তরুণ প্রজন্ম, তরুণ মেধাবীরা। আমাদের ইন্ডাস্ট্রিটা না পুরোটাই মেধাভিত্তিক একটা শিল্প। এবং আমাদের, আপনাকে ক্ষয়ক্ষতির পরিমাণ কথা বলছিলাম আগে, যদি আজকে আমার 25-30% আমি কাজ হারাই, তার মানে কিন্তু 25-30% জব হারাবো। তার মানে 50,000 ছেলে মেয়ে যদি চাকরি হারায় আমার ইন্ডাস্ট্রি থেকে, ইটস এ লং টার্ম ইম্প্যাক্ট। ঠিক একইভাবে মনে রাখতে হবে এই ছেলেমেয়েগুলা
এরা যদি মুখ ফিরিয়ে নেয়, এই মেধাবী তরুণরা যদি দেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নেয়, আমাদের মতো ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না। ওদের মেধার উপরেই তথ্য প্রযুক্তি শিল্প ডিপেন্ড করে। আচ্ছা, অবশ্য যেটা মনসুর ভাই বলছিলেন, রাজনৈতিকভাবে সমাধানের আমার কাছে যেটা মনে হয়, রাজনীতিবিদদের সময় হয়েছে তরুণদের মতো করে ভাবার, তরুণদের মতো করে চিন্তা করার। আজকের প্রজন্ম কিন্তু দেশটাকে ভালোবাসে, এটাও ভুলে গেলে চলবে না। সো এই যে ভালোবাসাটা তৈরি হয়েছে, যে ছেলেটার বয়স 25, তার ভালোবাসার মতো করে ভাবতে হবে, তাহলেই সমাধান আসবে। আদারওয়াইজ এত বছর ধরে আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলছি, এই দেশটা ইউথ পাওয়ার, তাহলে ইউথ পাওয়ারের কথাই যদি না শুনলাম, তাহলে আর ইউথ পাওয়ারটা থাকলো কোথায়? সামগ্রিকভাবে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি খুব হেভিলি ইম্প্যাক্ট হবে। আমার ইন্ডাস্ট্রির সাথে সরাসরি সম্পর্ক তরুণ মেধাবীদের। হ্যাঁ, তো এই তরুণ মেধাবীরা যেন মুখ ফিরিয়ে না নেয়, সেই ব্যবস্থাটা করতে হবে। আদারওয়াইজ তথ্য প্রযুক্তি শিল্প কিন্তু আমার নিজের জন্য না, আমি কিন্তু আপনাকেও স্মার্ট করি, ডিজিটাল করি, আমি কিন্তু গার্মেন্টসকেও করি, ব্যাংকেও করি, ফিনটেক থেকে এগ্রিটেক থেকে শুরু করে এডুকেশন, পুরো সেক্টরগুলোকেই করি। সো সেই হিসেবে মানে খোকন ভাই স্যারের সাথে সুর মিলিয়ে বলতে চাই, রাজনৈতিকভাবে সমাধানটা করেন, শান্তিপূর্ণ সমাধানটা করেন, এবং যত দ্রুত সম্ভব তত দ্রুতই করেন। এক্ষেত্রে আপনি একজন মানে ব্যবসায়ী ক্ষেত্রে একটা সেক্টরের নেতা হিসেবে যদি বলেন, ব্যবসায়ীদের কোনো উদ্যোগ বা ব্যবসায়ীদের কোনো আহ্বানটা কি থাকবে, যেটা আহমেদ রাসেল বললেন? আসলে আমরা বলি যে আসলে ব্যবসায়ীদের নিয়ে উদ্যোগ নেওয়ার মতো সময় পেরিয়ে গেছে। এখন আর ব্যবসায়ীদের উদ্যোগ নেওয়ার মতো কোনো এখন আর অবস্থানে নাই বর্তমান বিষয়টা। আপনারা জানেন আমাদের সেক্টরটা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে আজকের যে আমাদের মডার্নাইজেশন, আজকের যে আমাদের রপ্তানি শিল্পে আমাদের অবদান, আজকে যে আমাদের স্থানীয় বাজারে আমাদের যে 100% আমাদের যে যোগ্যতা অর্জন করা, এটা কিন্তু আমাদের 4টা ডিকেড লাগছে করে আসতে। আজকে যে অ্যাপারেল শিল্পের তার 70% যোগানদাতা কিন্তু আমাদের শিল্পটাই। কাপড়, ডেনিম বলেন, সুতা, কাপড় সব কিছু মিলিয়ে এই শিল্পটা কিন্তু একটা সবচেয়ে হেভি ইন্ডাস্ট্রি। বাংলাদেশের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট এবং হেভি ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের সেক্টরটাই, যার মধ্যে প্রায় $22 বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে, যার টার্নওভার হলো এক্সপোর্টের ক্ষেত্রে 27 থেকে 28 বিলিয়ন ডলার, স্থানীয় মার্কেটে প্রায় $14 বিলিয়ন। আমরা একটা মনসুর ভাইকে একটা পাওয়ার পয়েন্ট প্রজেকশন দেখিয়েছিলাম আমি একবার পার্সোনালি, যে আমাদের সাথে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন আমাদের সাথে ইন্ডিয়ার সাথে, কেন আমরা পারছি না, কেন আমাদের আনইভেন কম্পিটিশনটা হচ্ছে। তাদের কিছু পলিসি সাপোর্ট আছে, তারা কিন্তু WTO রুলসকে ঠিক রেখে কিছু পলিসি সাপোর্ট করে তারা কিন্তু এগিয়ে গেছে নিজস্বভাবে। আমরা কিন্তু সেটা পারিনি, ব্যর্থ হয়েছি। বরং আমাদের ব্যবসায়ীদের উপর অত্যাচার অনাচারটা বেশি হয়েছে, যেটা অনেক ব্যবসায়ীরা নীরবে সহ্য করে। সেটা NBR বলেন, পোর্টের বলেন, ভ্যাটের বলেন, কাস্টমার বলেন, এরা যে অত্যাচার করছে, কারণ হলো এই 20 লক্ষ 30 লক্ষ লোকের থেকে আপনার প্রতি বছর বাজেট বড় হইতেছে, কিন্তু ট্যাক্সের পরিধি কিন্তু বাড়ছে না, কিন্তু টর্চারটা এদের যারা দিচ্ছে তারাই দিতে হচ্ছে। তারাও আজকে খুব আমরা একটু শুনবো, তার আগে আরেকটি বিরতি। দর্শক আমাদের সঙ্গে থাকেন RICL TMX নিবেদিত এই অর্থনীতি সংলাপ থেকে একটি বিরতি। স্বাগত আরেকবার RICL TMX নিবেদিত এই অর্থনীতি সংলাপে। আমাদের আমি আপনাকে থামিয়েছিলাম, আপনি যদি শেষ করেন যে তাহলে সমাধানটা একটা রাজনৈতিক সমাধান দরকার আমাদের। অবশ্যই একই সঙ্গে মানে অর্থ বাণিজ্যেরও তো উদ্যোগ থাকতে হবে এবং সরকারের সেটা সাপোর্টও লাগবে, সেটা যদি বলেন। প্রত্যেকটা রাজনৈতিক সমস্যার পিছনে কিন্তু একটা অর্থনৈতিক বিশাল একটা হোল হয় এবং এটাকে আমাদের কাটিয়ে উঠতে অনেক সময় লাগে। আমি বলবো বর্তমান যে সমস্যাটা হয়েছে এটা রাজনৈতিক সমস্যা, এটা ব্যবসায়ীদের হাতে কোনো সমস্যার সমাধানের কোনো পথ নেই। আর এটা যে পর্যায়ে আছে এটা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে, ঠান্ডা মাথায় সুন্দরভাবে এমনভাবে করতে হবে যেন দেশের অবস্থাটা যেন আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারি। যদি এটা খুব ডিফিকাল্ট হবে আমি মনে করি, আমি মনে করবো এটা এখন পর্যন্ত যদি ভালো লোক দ্বারা এই বিষয়টাকে পরিচালনা করা হয়, ভালো উদ্যোগ নিয়ে সরকারের পক্ষ থেকে, রাজনৈতিক পক্ষ থেকে, উভয় পক্ষর, কিন্তু আপনার যদি কোনো জিনিসের যদি সমাধানের কেউ ইচ্ছা থাকে সমাধান হবে, আর যদি সমাধানের ইচ্ছা না থাকে এটা সমাধান করা কখনোই রাজনীতিতে সম্ভব হবে না। আমরা অতীতে অনেক সমস্যা দেখেছি, যদি সরকার ইচ্ছা করে নেই হয় নাই, আবার রাজনৈতিক দল ইচ্ছা ছিল না সেটা হয় নাই, কিন্তু যারাই বসবে দেশের দিকে তাকিয়ে যদি ইচ্ছা থাকে তারা সমাধান এখনও পথ আছে আমি বলবো। তবে এটা খুব ক্রিটিক্যাল অবস্থায় গিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিষয়টাকে, এবং আমি মনে করব শক্ত হাতে ভালো লোক দিয়ে। বর্তমানে যে সমস্ত লোকরা যে এই গণ্ডগোল যাদের কথায় যে সমস্ত আজকে ছোট্ট একটা জিনিস এত বড় ক্ষুব্ধ হয়েছে, এবং সেই বিষয়ে আমার মনে হয় সরকার থেকে বোঝা উচিত এবং সতর্ক থাকা উচিত ওই সমস্ত লোকগুলির ব্যাপারে। ধন্যবাদ আপনাকে। আহমেদ রাসেল যদি বলেন, আপনি যেটা বলছেন যে তরুণরা আন্দোলন করছে এবং তরুণদেরই ক্ষতি হচ্ছে তাদের ভবিষ্যৎ, সেইটা আমরা কিভাবে তাদেরকে বোঝাবো এবং সেটার জন্য সরকারের কি করা উচিত? প্রথমত মানে আমি যদি এভাবে বলি, দেখেন
আমাদের ছাত্রদের এতগুলা প্রাণহানি হয়েছে, এটাকে অ্যাড্রেস করতে হবে অবশ্যই, এবং এটাকে কঠিনভাবে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং একই সাথে এই তরুণ প্রজন্মের এখানে একটা ক্ষত হয়েছে, সেই ক্ষতটার জন্য নতুনভাবে রাজনৈতিক ভাবনার প্রয়োজন আছে। আমাদের বিষয়টা হচ্ছে কি, যেহেতু আপনার অর্থনৈতিক সংলাপে আমরা বসে আছি, দেখেন অর্থনৈতিক ক্ষতিটা যেটা হয়ে যাবে সেটা কিন্তু আগামী 10 বছর টানতে হবে দেশটাকে, সেটাও কিন্তু তরুণ প্রজন্মকে ভাবতে হবে যে এটারও শিকার কিন্তু আজকের তরুণ প্রজন্মই হবে। তাই মানে আমি খোকন ভাইয়ের সাথে কিঞ্চিত দ্বিমত পোষণ করে বলছি যে আমার জায়গা থেকে আমি ওইটাই বলবো, একটা ব্যবসায়ীর কথা কি হবে, একটা ব্যবসায়ীর কথা হবে আমরা একদিকে যেরকম নৈরাজ্য চাই না, আমরা একদিকে বিচারও চাই, আবার অন্যদিকে একটা সংলাপের মাধ্যমে কোনো রকমের উশৃঙ্খলতা ছাড়া এটার সমাধানটা হয়ে যাক। কারণ হয়েছে কি, দিন শেষে আমরা সবাই দেশটাকে ভালোবাসি, যারাই আমরা আন্দোলন করছি বা করছি না, হ্যাঁ, যারাই আমরা ব্যবসা নিয়ে ব্যস্ত আছি, ব্যবসা দিয়ে কন্ট্রিবিউট করছি, দিন শেষে আমরা সবাই কিন্তু দেশটাকে ভালোবাসি। সেই দেশটাকে ভালোবেসে আমার মনে হয় যে এখন ধরেন আজকে ব্যবসা বন্ধ থাকবে, কতদিন থাকবে? সম্ভব? এটা তো একটা অসম্ভব ভাবনা। হ্যাঁ, আপনার আজকে হয়তো দিন মজুরটা রাস্তায় নামতে পারছে না, কতদিন পারবে না? হ্যাঁ, ইকোনমিক ডেভেলপমেন্টের কথাও মাথায় রাখতে হবে। তো সেইটা মাথায় রেখে আমার মনে হয় সকল পক্ষকে, যেখানে আমি খোকন ভাইয়ের সাথে একমত, সময়টা চলে যায় নাই, অনেক দেরি হয়ে গেছে, কিন্তু সমাধান করা সম্ভব। সবাইকে একটু শান্তিপূর্ণ জায়গায় আসতে হবে। সেখানে ব্যবসায়ীদের উদ্যোগ কতটুকু থাকবে আমি আসলে জানি না। যদি উদ্যোগ নেওয়ার কোনো সুযোগ থাকে সেই সুযোগটা আমরা অবশ্যই নেব। দেখেন, আমি আপনার সাথে শুধু এইটুকু যোগ করতে চাই, দেখেন এই তরুণ প্রজন্ম যারা এখন রাজপথে আছে আন্দোলনে, তাদেরই কিন্তু অনেক মানুষ, অনেক তরুণরাই কিন্তু ফ্রিল্যান্সিং এর সঙ্গে যুক্ত আছে। আমার ফ্রিল্যান্সিং বলেন, আমার স্টার্ট আপ বলেন, এই ছেলেগুলার মেধা দিয়েই হবে। ওদেরকে ছাড়া আমার ইন্ডাস্ট্রি চলবে না। তাহলে ওদের জন্যই তো ইন্ডাস্ট্রি। আমি প্রথমেই যেটা বলেছি, ওদেরকে বিমুখ করা যাবে না, ওদেরকে গ্রহণ করতে হবে, ওদের মতো করে ভাবতে হবে, ওদের মতো করে ভেবেই সমাধান করতে হবে শান্তিপূর্ণভাবে। আসান মঞ্জুর যদি বলেন যে সমাধানের পথটা যদি, ক্ষতিটা যদি বুঝাই দেওয়া যায় যে আসলে কি ক্ষতি হচ্ছে, সেটা শুরু করে আপনি সমাধানটা শেষ করেন। দেখুন, আমরা একটা পর্যায়ে চলে আসছি অলমোস্ট লাইক এ পয়েন্ট অফ নো রিটার্ন। এবং এটা কিন্তু অনেকে বলে যে, যেটা বাংলা একটা কথা আছে, পচা শামুকে পাকাটা, এটা পচা শামুকে পাকাটা না, এটা পচা শামুকে গলা কাটার অবস্থায় গেছি আমরা, মানে এমনই একটা পর্যায়ে চলে গেছি। তো এখানে এটা কি শুধুমাত্র কোটা ইস্যু না, ওইটাকে ক্ষুদ্রভাবে দেখলে হবে না। এখানে আয় বৈষম্য, আমাদের সম্পদের বৈষম্য, আমাদের অপরচুনিটিস তরুণদের মধ্যে, ইয়াংদের মধ্যে, তারা কোয়ালিফাইড হইবেন না, কিন্তু তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাদেরকে স্বপ্ন দেখানো হয়েছে বড় কিছু, কিন্তু তারা কিন্তু একটা চাকরি পাওয়ার যোগ্যতা তাদের নাই, আসলে নাই। শিক্ষা ব্যবস্থাটা সেভাবে হ্যাঁ, কিন্তু তাদেরকে সার্টিফিকেট দিয়ে, জিপিএ 5 দিয়ে তাদেরকে একটা জায়গায় আমরা নিয়ে গেছি যেটা আনন্যাচারাল। এগুলো যে দায়ী কে? এই যে আমাদের বিশাল, আমি যেটাকে বলবো করাপশন, এই করাপশন, এই এক্সটেন্টটা যে পরিমাণে বাংলাদেশে হয়েছে, আমি কিন্তু অন্য কোনো দেশে এরকম পর্যায়ে দেখি নাই। কে দায়ী এগুলোর জন্য? সেগুলো তো আমাদেরকে সলভ করতে হবে। আমি মনে করি যে তরুণরা একটা উদ্যোগ নিয়েছে, এটাকে একটা ভালো একটা আউটকামে নিয়ে যাওয়ার দরকার আছে। পলিটিক্যালি এটাকে নিতে হবে, কিন্তু দায়বদ্ধতার সাথে নিতে হবে। এবং আমরা চাই একটা পজিটিভ আউটকাম এটা থেকে বের হয়ে আসুক, যেটা থেকে বাংলাদেশের তরুণ সমাজ তো পাবেই, সমগ্র জাতি পাবে, আমাদের ব্যবসায়ীরাও পাবে। আমরা কি চাই? আমরা চাই সুন্দরভাবে, স্বাভাবিকভাবে, স্বাধীনভাবে বাংলাদেশে আমরা বুক ফুলিয়ে চলবো, আমাদের ব্যবসায়িক কার্যক্রম করব, লেখাপড়া করব, আমরা চাকরি পাবো কোনো ধরনের ছাড়া, মানে বাধা ছাড়া বা কোটা সিস্টেম ইত্যাদি এই ধরনের ডাইরেকশন ছাড়া। এবং ছাত্র জীবনে এই ছাত্র আন্দোলনের নাম করে যে ধরনের সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে, সেগুলো থেকেও যেন আমরা মুক্তি দূরে থাকি। এই জিনিসগুলোকে নিয়েই ভাবাটা দরকার। আমি মনে করি যে কিছু একটা বড় কিছু আমরা যেন পেতে পারি, এই সংকট উত্তরণটা বড় কিছুর মাধ্যমে হোক, বড় কিছু যেন আমরা পাই, তরুণদেরই বিজয় হোক, তরুণদেরই বিজয় হোক, যাতে তাদের ভবিষ্যৎ কর্মসংস্থান এবং ভবিষ্যৎ যে লেখাপড়া সবটাই, আপনি যেটা বলছিলেন, যদি তেমন শিক্ষিত করলাম যে শিক্ষায় সে চাকরি পেল না, সেই শিক্ষা তার দেশ ছেড়ে চলে গেল, ওনাদের সন্তানরা দেশ ছেড়ে চলে গেল, আমাদের সন্তানরা দেশ ছেড়ে চলে গেল, তাহলে বাংলাদেশ কি থাকবে? কে দেখবে?
এই জিনিসগুলো তো আমাদের ভাবতে হবে। কাজে আমি মনে করি যে তরুণদের এই উদ্যোগটা আমাদের রাজনীতিবিদদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তারা আমাদের দেশকে কোথায় নামিয়ে এনেছে এবং এটাকে কোথায় নিয়ে যেতে হবে পরবর্তী। এবং তাদের ভাষাও তারা হয়তো সরকার বুঝতে পারলো না শুরুতে, এখনো বুঝতে পারছি না। একটা লাইন যদি আপনি অনুমতি দেন আমি একটু অ্যাড করতে চাই। দেখেন যে এই তরুণদেরকে আমরা একসময় বলতাম টিকটক দুনিয়ার মানুষ, ফেসবুক দুনিয়ার মানুষ, মোবাইল স্ক্রিনের মানুষ। ওরা যে কত স্মার্ট, ওরা কিন্তু অনেককে আনস্মার্ট করে দিয়েছে। হ্যাঁ, যদি আপনি উত্তরণের পথ বলেন, আরেকটা ভাষা এটাই বলতে চাই, এখান থেকে আসলে শিক্ষার অনেক বিষয় আছে। আমাদেরকে না মানে রাজনৈতিক নেতৃবৃন্দকে রাজনৈতিক সমাধানের জন্য এদের কাছ থেকে শিখতে হবে। এটা শেখার জায়গায় কি মিসিং ছিল, দ্যার ওয়াজ এ বিগ গ্যাপ বিটুইন দিস ইউথ অ্যান্ড দি লমেকার, এই জায়গাটা পলিটিশিয়ানস। আমি একটা কথা শেষ করি। হ্যাঁ, একটা বিরাট গ্যাপ হয়ে গেছে ট্রাস্ট ফ্যাক্টরে। সরকার সবকিছুই দিচ্ছে কিন্তু তরুণ সমাজ কিছুই বিশ্বাস করছে। আমরা মনে করি যে সেটাও ফিরিয়ে আনা, এই ট্রাস্ট ফ্যাক্টরটা যদি না আনতে পারি আমরা, তাহলে হবে না, তাহলে কিন্তু এইটা সমাধান হবে না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক আপনাদের। আজকের মতো বিদায় নিচ্ছি।